প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে মনটা একটু খারাপ। কেন? একে তো দেশের রাজনৈতিক অবস্থা হযবরল। যদিও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, জানি না এ নাটক নাকি অন্য কোনো ষড়যন্ত্র বোঝা মুশকিল। আস্তে আস্তে পরিষ্কার হবে, পরিষ্কার হচ্ছেও। পরিষ্কার, এই যে হাদিকে গুলি করার যে কাহিনী, এই কাহিনী নিয়ে বেশ নাটক মঞ্চস্থ হচ্ছে। এবং সেটা কি নির্বাচন বানচাল করার প্রক্রিয়া কিনা, এই হাদি কি কালী পূজার বলির পাঠা, বলা মুশকিল। এখন পর্যন্ত আমার কাছে বলির পাটাই মনে হচ্ছে। না হয় এই নির্বাচন ঘিরে হাদির উপর হঠাৎ আক্রমণ, হাদির উপর আক্রমণ হলেই নির্বাচন বানচাল হয়ে যাবে, হাদির উপর আক্রমণ হলেই নির্বাচন নিয়ে নতুন করে ভাবতে হবে, এই ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু হাদির মতো একটি সম্ভাবনাময় ছেলে, তাকেই বা টার্গেট করা হবে কেন? তার সঙ্গে মতের দ্বিমত থাকতে পারে, তার সঙ্গে তার কথাবার্তা, তার অঙ্গভঙ্গি, তার উচ্চস্বরে চালাময়ী বক্তব্য একজন পছন্দ নাও করতে পারে। তাই বলে তাকে হত্যা করার জন্য প্রকাশ্য দিবালোকে গুলি করতে হবে? গুলি নতুন বিষয় না, বাংলাদেশে এরকম আতাতীয় অনেকেই হয়েছে, কদিন আগে চট্টগ্রাম হয়ে গেল। সেটা আমি আপনাদেরকে গত ভিডিওতে আমি বলেছি। আজকে আমি একটি সম্পূর্ণ নতুন ইস্যু, নতুন ইস্যু না, ইস্যু তৈরি প্রতিদিনই, কিন্তু আমাদের এই ইউনূস সরকারের একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেছে। 18 মাসে বিনিয়োগ নেই, জিনিসপত্রের দাম বেড়েছে, দেশ উচ্ছন্ন যাচ্ছে, যুব সমাজ উচ্ছন্নে যাচ্ছে। উনি কিন্তু প্রতিদিনে একটা না একটা নতুন কিছু আমাদেরকে উপহার দেয়। দেশের অর্থনীতি স্থবির, বিদেশি বিনিয়োগ নেই বললেই চলে। ডক্টর ইউনূস তো আমাদেরকে কত স্বপ্ন দেখিয়েছিলেন। 5 আগস্ট বিদেশিরা আসবে, বিনিয়োগ হবে, দেশটি সিঙ্গাপুর হবে, দেশটি মালয়েশিয়া হবে, দেশটি আমেরিকা হবে। কত স্বপ্ন আমাদের। আমার আমার যা যা মনে হয়, মাঝে মাঝে বোধহয় এত স্বপ্ন নেওয়ার যে স্মৃতি শক্তি, এটা বোধহয় আমাদের বোধহয় নেই আসলে। এই জন্যই আমরা আর এই স্বপ্নের বোঝা বহন করতে পারছি না। এত স্বপ্ন, সিঙ্গাপুর হয়ে যাবে, ঠিক এমনই বক্তব্য আমাদের ডক্টর ইউনূস সরকার থেকে বলা হয়েছিল। সাংবাদিকরা একেবারে মানে উদার মাঠ পেয়ে যাবে এখানে। এইখানে সাংবাদিক যে যা খুশি বলতে পারবে, যা কিছু করতে পারবে, সবকিছু। এমন সাংবাদিকতা এর আগে না আওয়ামী লীগের আমল তো বাদ দিলাম, না বিএনপির আমল, না জিয়ার আমল, যা সাদার আমল, না বঙ্গবন্ধুর কেউ দেখেছে। সমস্ত কিছু ম্লান করে এবারের সাংবাদিকরা করতে পারবে বিশাল সাংবাদিকতা। যেমনটি তিনি বলেছিলেন যে এবারের ইলেকশনটা হবে বাংলাদেশের ইতিহাসে মানে নজিরবিহীন। এমন ইলেকশন এর আগে আর কখনো দেখে নাই মানুষ। এটার কিন্তু দুটো দিক আছে। হইতে পারে আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আমলে নির্বাচন, শেখ 96 এর নির্বাচন বা 91 এর নির্বাচন, কিন্তু মানুষ অন্যরকম নির্বাচন দেখেছে। 70-এর নির্বাচন, আমরা নির্বাচন দেখেছি, উৎসব মুখর নির্বাচন। কিন্তু শেখ হাসিনা কিন্তু নির্বাচনকে একেবারে ধ্বংসের মুখোমুখি দাঁড় করেছে, নো ডাউট। এ নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। শেখ হাসিনা দেশের উন্নয়ন যেমন করেছে, নির্বাচন নামে যে একটি প্রতিষ্ঠান, যে একটি ইনস্টিটিউট, এই ইনস্টিটিউট শেখ হাসিনা একেবারে রুট, শিকড় থেকে ধ্বংস করেছে। যে কারণে বলা বাহুল্য,
এবারে নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে, আমি আমি মনে করি নির্বাচন কমিশনকে অনেক কাঠখড় পোড়াতে হবে। নির্বাচনের প্রতিটি সিস্টেমকে যেভাবে ধ্বংস করা হয়েছে, নির্বাচন নামে যে যন্ত্রটি একেবারে শেখ হাসিনা বিকল করে দিয়েছিল, সেই যন্ত্রটিকে সচল করতে হলে এখন যে নির্বাচন কমিশন আছে তার ভিতরে যতই জামাতপন্থী থাকুক, বিএনপি পন্থী থাকুক, নো ম্যাটার হোয়াট, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। আমি আশা করি সেই প্রতিষ্ঠান সেই যন্ত্রটিকে সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েই হয়তো নির্বাচনে নামবেন। এবং আমাদের সিইসি, যিনি নির্বাচন কমিশনার, তিনি কিন্তু বারবার বলছেন যে তিনি নির্বাচনকে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের পরিস্থিতি তৈরি করবেন। আমরা তার উপর আস্থা রাখতে পারি। কিন্তু এই যে সাংবাদিকদের স্বাধীনতা, আপনারা বলুন তো ভাই, আপনাদের কাছে বললাম, সাংবাদিকদের কোন স্বাধীনতাটা সাংবাদিকরা পেয়েছে? কোন কোন কোনো একটা বিষয়কে আপনারা দেখেন। অনেক সাংবাদিক জেলে, আচ্ছা ঠিক আছে, তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে জেলে ভরা হয়েছে, আমি ওই প্রসঙ্গে হয়তো অন্য সময় কথা বলতে পারি। কিন্তু এখন সাংবাদিকদেরকে নাজেহাল করা হচ্ছে না? এখন সাংবাদিকরাও তো প্রায় দৌড়ের উপর। আজকে ডিবি ডাকে, কালকে ইউনুস ডাকে, পরশুদিন শফিক ডাকে। মানে এই ডাকা ডাকিতে কেন ডাকে তারা? ডিবি ডাকে তার স্বরটাকে নিচে নামিয়ে কথা বলার জন্য, শফিক ডাকে এটা বলা যাবে ওইটা বলা যাবে না, ইউনুস ডাকে আদর করার জন্য। এই যে খেলা, একজনে আদর করে, একজন শাসন করে, একজন সুহাগ করে, এই যে দোলা চলে, আমাদের সাংবাদিকতা চলছে। আর আমাদের সাংবাদিকরাও তো সেই আগের সাংবাদিক আছে, ফয়েজ আহমেদ আছে, জহুর আহমেদ চৌধুরী আছেন, সন্তোষ গুপ্ত আছেন, নির্মল সেন আছেন। ওরা নেই, কিন্তু ওদের আদর্শ নিয়েও যারা ছিল তারাও বিভ্রান্ত। বিভ্রান্ত না হলে আজকে সাংবাদিকতার, শেখ হাসিনার আমলে কতগুলি গৃহপালিত সাংবাদিক যে ন্যাক্কারজনকভাবে সরকারের তোষামোদ করে গেছে, সেটাও সাংবাদিকতার ইতিহাসে বিরল ঘটনা। এবং এটা হতে দেওয়া যায় না এবং হওয়া উচিত ছিল না। কিন্তু ভাই, প্রত্যেকেরই রাজনৈতিক আদর্শ আছে, সে করতে পারে, করছে, তার জন্য এখন অনেকে জেলেও আছে, তার হয়তো সুষ্ঠু বিচার। আমি যে তাদের জেলে রাখা সেটার প্রতিবাদ করি, আমি চাই যে তাদেরকে মুক্তি দেওয়া হোক। বিভিন্ন সার্কামটেন্সের কারণে সাংবাদিকদের মাঝে এক ধরনের নয় চয় চোখে পড়ে, কিন্তু সেটাই যে চূড়ান্ত, এর চেয়ে বড় বড় ঘটনা তো দেশে ঘটছে। প্রিয় দর্শক, বলছিলাম আজকেই আনিস আলমগীর, স্পষ্টভাষী, সুদর্শন, ত্যাগী এবং বর্ষিয়ান সাংবাদিক। আমি একটি কথা বলি, আমি আজকাল বাংলাদেশের টেলিভিশন দেখা যায় না, আর ওইখানে যে সমস্ত টক শো হয়, এই টক শো গুলো দেখা যায় না, অল্প বিস্তর চোখ রাখা যায়। মানে বেয়াদবের মতো টক শোতে আসে কথা বলা। আর টক শো গুলি যেন এখন ওই যে আউল ফাউল যত, যারা টক শোতে কথা বলার যোগ্য নয় তাদেরকে এনে হাউকাউ তৈরি করে, মারামারি তৈরি করে, একে অপরের উপর বেয়াদবি কথা বলে, অশ্রাব্য গালিগালাজ করার পরে, এরপরেও কিন্তু টেলিভিশনগুলি কিন্তু বন্ধ করে না, তাদের টক শো বন্ধ করে না। মানে যখন দুজন লোক তর্ক বিতর্ক করলো, নিউজ ন্যাচারালিটিটা হইতে পারে যে সেই সেই যে সিনটা, সেই সিনকে স্কিপ করা, তারা কিন্তু করে না। কেন করে না জানেন তো? ওরা করে না ওই যে মানুষ বোধহয় খুব মজা পায়, তারপর তাদেরকে ভিউ দিবে। কারণ টেলিভিশন তো আজকাল কেউ দেখে না। আজকাল এই যে সোশ্যাল মিডিয়া, এই যে আমরা যে বকবক করি যে সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু মানুষ দেখে। এখন আমি সত্য বললাম না মিথ্যে বললাম, সেটা তার ভালো লাগলে একবার দেখবে, পরে হয়তো দেখবে না, সেটা হইতে পারে। আমি ওইটা বলি, ভাই আমার শো যদি আপনাদের ভালো না লাগে, আপনারা যদি মনে করেন যে আমি বিভ্রান্ত সৃষ্টি করছি, আমি সমাজের ক্ষতি করছি, রাষ্ট্রের ক্ষতি করছি, রাজনীতির ক্ষতি করছি, আমার শো দেখবেন না এবং আমাকে কমেন্ট করে জানাবেন। সেটাও আই ক্যান টেক ইট ভেরি ইজিলি। প্রিয় দর্শক, বলছিলাম আনিস আলমগীরের কথা। তো আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো যে আমি প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে বাংলাদেশের দু চারজন সাংবাদিকের কথাগুলি আমি শুনি, কারণ আমিও যেহেতু কথা বলি,
আমাকে কথা শুনতে হবে। যারা লিখে, যারা কবিতা লেখে, বই লেখে, উপন্যাস লেখে, গল্প লেখে, তাদের প্রচুর পড়তে হয়। তারা অনেক পড়ে, যারা পড়ে না ওদের লেখা হয় না। যারা পড়ে না তারা লেখে প্রচারের জন্য। কিন্তু যাদের লিখতে হয় তাদের পড়তে হয়, এটাই নিয়ম। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম আমাদের দুজন প্রধান কবি বা সাহিত্যিক না? তারা যেমন লিখতেন, তারা কিন্তু পড়তেন অন্যের লেখা। এগুলির প্রমাণ কোথায় পাবেন আপনারা? ওই ওদের যে চিঠি, আগের যে বই, এগুলিতে পাবেন। নজরুল অন্য একজনের লেখা পড়ে মন্তব্য করেছেন, তার লেখাটা কেমন হয়েছে, কি হয়েছে, দ্যাট ইজ, তিনিও হয়তো ওখান থেকে কিছু আস্বাদন করেছেন। সবাই সবার কাছ থেকে কিছু শিক্ষণীয় বিষয় থাকে। আগে তো আমাদের আজকের দিনের মতো ধান্দাবাজি ছিল না। যেমন এই যে ধরেন, ধান্দাবাজির একটা উদাহরণ আপনাদেরকে দিই। এই যে আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, প্রফেসর, চিফ, যেভাবেই বলেন, সে কি মনে করেন তার দায়িত্ব ঠিক মতো পালন করেছে? সে করেনি। সে মেটিকুলাস ডিজাইন নিয়ে ব্যস্ত ছিল, ছাত্রদের মগজ ধুলাই করার জন্য সে ব্যস্ত ছিল। যে পড়াশোনা কখন করাইছে সে? তো সে 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 প্রফেসরের নাম নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নাম নিয়ে সে সারাক্ষণ রাজনীতি করে বেরিয়েছে তলে তলে, দেশে বিদেশে সর্বত্র। আমি জানি তার সম্পর্কে, এই জন্য বললাম। আর কিছু বলবো না, পরবর্তীতে বলবো। তো যেটা বলছিলাম যে, আমি যে দু চার জনের প্রোগ্রাম বা টক শো গুলি দেখি, আমি কিন্তু আনিস আলমগীরের কথাগুলি শুনি, আমি মাসুদ কামালের কথাগুলি শুনি, আমি আব্দুল নূর তুষারের কথা শুনি, আমি মঞ্জুরুল আলম পান্নার কথা শুনি। তা আপনি বলতে পারেন এগুলো তো সব আওয়ামী লীগের। নো, তারা আওয়ামী লীগের নয়। আমি অসংখ্যবার শেখ হাসিনার আমলে তাদের, শেখ হাসিনা সরকারের সমালোচনা করতে দেখেছি, নিজের কানে শুনেছি। তাই আপনি আমাকে বলবেন যে তারা আওয়ামী ট্যাগ দিবেন, তারা আওয়ামী ফ্যাসিস্ট, মানি না, মানব না। এই কারণেই মানব না, এখনো তাদের যে বক্তব্য বাস্তবতার সঙ্গে, আপনি আওয়ামী লীগকে কিভাবে মাইনাস করবেন? এত বড় একটি দলকে আপনি কি আওয়ামী লীগ কি জামাতকে মাইনাস করতে পেরেছিল? বিএনপি কি জামাতকে মাইনাস করতে পেরেছিল? বাংলাদেশের রাজনীতি, জিয়াউর রহমান বাংলাদেশের জামাতকে রাজনীতি করার সুযোগ, অর্থাৎ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলিকে রাজনীতি করার সুযোগ দেওয়ার পর ওদেরকে কি বাংলাদেশে কেউ মাইনাস করতে পেরেছে? শেখ হাসিনার কাছে তো অভূতপূর্ব ক্ষমতা ছিল। 2/3 উপরে ভোট পেয়ে শেখ হাসিনা পার্লামেন্টে ছিল, তার ওই সমস্ত পাতানো পার্লামেন্টে। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের, বঙ্গবন্ধুর কন্যা, মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আওয়ামী লীগ, সেই দল সরকার গঠন করলো। শেখ হাসিনা কি পারছে জামাতকে নিষিদ্ধ করতে? তারা যদি মনে করে জামাতকে নিষিদ্ধ করতে হবে, করতে পারে নাই, বরং জামাতকে সঙ্গে নিয়ে তারা কাজ করছে। তারাও তো পারেনি। তারা কি চেষ্টা করলে পারতো না? পারতো, সেটাই বলছে, কিন্তু তারা তো করেনি। তো এখন এত হাউকাউ কেন, কি কারণে? এখন এত জামাতের গোলাম আজমের সাথে খালেদা জিয়ার ছবি নেই, বক্তব্য নেই, এক মাঠে এক জনসভায় এভাবে হাত তুলে দাঁড়িয়ে মানুষকে শুভেচ্ছা জানানোর বক্তব্য নেই? আছে। নিজামীর সঙ্গে শেখ হাসিনার ছবি নেই? আছে, আমার কাছেই আছে, আপনারা চাইলে দেখাতে পারবো। তো এই জামাত নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আজকে আওয়ামী লীগের অপরাধটা কি? যে আওয়ামী লীগের সঙ্গে কেন হবে না? আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে হবে? কেন আওয়ামী লীগকে রাজনীতিকে দূরে রাখতে হবে? শেখ হাসিনা অপরাধ করছে ভাই, আপনারা বিচার করছেন, যে ধরনের বিচারই হোক। ফাঁসির আদেশ, ফাঁসিতে 13 সালে ফাঁসির আদেশ এবং জেল কেটে আমাদের বিএনপি নেতা বাবর কিন্তু এখন উন্মুক্ত মাঠে। মৌলানা আজহার সাহেব যুদ্ধাপরাধীর মামলায় জেল কেটে তিনি কিন্তু এখন জামাতের এমপিও হবেন না সম্ভবত। বাস্তবতা, এই বাস্তবতা আপনাকে মানতে হবে। এই বাস্তবতা যদি আপনি না মানেন, তাহলে আপনাকে পাকিস্তান যেতে হবে। পাকিস্তানে অনাচার, অত্যাচার,
ধান্দাবাজি, বাটপারি এ ধরনের অনেক হচ্ছে। ওই যে ইমরান খানকে ভিতরে ভরে রাখা হয়েছে, অত্যাচার করা হচ্ছে, তার দু তিন বোন এর মাঝেই তার সঙ্গে দেখা করার জন্য, আপনি জানেন তার সন্তানেরা তারা বাইরে চিৎকার করছে, তার বোনরা ভাইয়ের মুক্তি চায়, ছেলে তার বাবার মুক্তি চায়, কিন্তু সেই যে আমেরিকান রাজনীতির গেরাকলে আজকে ইমরান খানের অবস্থা কি জানেন। তো বলছিলাম, যাই হোক, বাংলাদেশের কথাই বলছেন, যে বাংলাদেশে আপনাদের ভালো লাগে না ভাই, অন্যত্র ব্যবস্থা করেন। 16ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, 16ই ডিসেম্বর জাতীয় মানে বুদ্ধিজীবী দিবস, এবং আমাদের বিজয় দিবস 16ই ডিসেম্বর। অনেকেই মানে না 16ই ডিসেম্বরে নাকি ভারতের, আমাদের না, তাদের নাকি 47। তাহলে আপনারা 47 যারা করছিল তাদের এখানে যান না কেন? তা চলে যান দেশ থেকে। দেশে এখনো আমি মনে করি, এই দেশে যদি লিগ্যাল রাইট এই দেশের কোনো মানুষের থাকে, তাদের আছে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, তাদের আছে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তাদের আছে যারা মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে, অর্থাৎ বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং বাংলাদেশের জনগণ যারা মুক্তিযুদ্ধের পক্ষে। সুতরাং আপনাদের যারা মুক্তিযুদ্ধকে সহ্য করতে পারেন না, বাক স্বাধীনতাকে সহ্য করতে পারেন না, যারা 71কে পিছনে ফেলে 24কে সামনে আনতে চান, তাদের স্থান পাকিস্তান। আমি নির্দ্বিধায় বলতে পারি, তাদের বেটার পাকিস্তানে চলে যাওয়া। প্রিয় দর্শক, যে বলছিলাম যে আনিস আলমগীরকে ডেকে নেওয়া হলো কয়েক ঘন্টা আগে বোধহয়। আমি এখনো পুরো ঘটনা জানি না, এখন পর্যন্ত বোধহয় উনি অ্যারেস্ট হবেন। যেটা আগে যে লতিফ সিদ্দিকী, একটা নতুন আইন আসছে, কিন্তু নতুন আইনটা আগেরই, সেটা শেখ হাসিনার আইনই সেটা। ওই তারা শেখ হাসিনার আইন দিয়েই শেখ হাসিনার লোকদেরকে বা অন্যদেরকে, মুক্তমনা সাংবাদিক, এই যে 4জন সাংবাদিকের নাম করলাম, এরা কেউ কিন্তু আওয়ামী লীগের সাংবাদিক নয়। আওয়ামী লীগের আমলে বিস্তর সমালোচনা করেছেন। আমি নিজে আওয়ামী লীগের লোক নই, আমি বিস্তর আওয়ামী লীগের সমালোচনা করি। 24শে জুলাইয়ের আন্দোলনে নিউ ইয়র্ক থেকে যারা সমর্থন করেছে, তাদের মধ্যে আমি ব্যক্তিগতভাবে একজন। কিন্তু এই যে বিভ্রান্তি, 24-এর আন্দোলনে ছাত্র নেতারা সে কোথায়, 4-5 জন, বাকিরা কই গেল? বাকিরা কোথায় গেল? এখানে তো সমস্ত সংগঠন করেছিল, আজকে ওরা নাই কেন? আজকে এনসিপি, তারা ইউনুস সাহেব যাদেরকে দিয়ে গড়িয়েছে, সেই এনসিপির মাঝেই তো গ্রুপিং আছে। এই যে দুজন উপদেষ্টা, লাস্টের দুজন, আগে তো একজন বেরিয়ে এসে এনসিপির প্রধান হলো ডক্টর ইউনুসের নির্দেশে, পরে দুজন, এই দুজনে এখন শুনছি এই দুজনের স্বতন্ত্র 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 কথা। আজকে শুনি সকালবেলা ওরা আবার এনসিপি তেও যেতে পারে। ভাই, ওরা জাগে, কিন্তু ওদের মূল জায়গা তো অন্য জায়গায়। এগুলো তো শাখা প্রশাখা, এই শাখা প্রশাখা এগুলি এমন হইতে পারে পাতা নৌকালা। তবে জামাত সবচেয়ে ভুল করবে। জামাত যে সুন্দর সুন্দর কথা বলছে, এখন মানুষের মন জয় করার চেষ্টা করছে, আমি অস্বীকার করব না। কিন্তু জামাত যদি ওই যে পিনাকি ভট্টাচার্য সহ বিদেশে কয়েকজন ধান্দাবাজ, বাটপার, ইউটিউবার, আর দেশের ভিতরে এই যে শাহরিয়ার, ব্যারিস্টার তথাকথিত শাহরিয়ার, এদের কথা যদি জামাত কানে নেয়, জামাতের বিপর্যয় হবে। অন্যথায় জামাত এগিয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর। জামাতের প্রতি মানুষের মানে একটা ইচ্ছা আছে, আমার নিজেরও আছে। আমি মনে করি জামাত যদি 71-এর অপকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে, তাহলে যাতে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। জামাতের 100 ভাগ রাজনীতি করার সুযোগ আছে, যেটা আওয়ামী লীগের আমলে করেছে, বিএনপির আমলে করেছে, সবসময় করেছে। জামাতকে নিষিদ্ধ করতে করতে হবে কি কারণে? তা নিষিদ্ধ করতে হলে আগে তো অনেক সুযোগ ছিল, করলেন না কেন? এখন বিএনপি কোনোদিন আগে একটা জিনিস খুব ভালো হয়েছে, বিএনপি কিন্তু আগে রাজাকার টাজাকার বলতো না, এখন খুব রাজাকার তারা বলতেছে, কারণ এখন জামাত তাদের সঙ্গে নেই। আওয়ামী লীগ রাজাকার শুরুটা কি বলে, রাজাকারও বলে, আবার একসঙ্গে বসে টেবিল হচ্ছে। এটাই বাংলাদেশের রাজনীতির বাস্তবতা। এখন আমার বক্তব্য হলো সেটা না। আমার বক্তব্য হলো আনিস আলমগীর, মাসুদ কামাল, আব্দুল নূর তুষার বা মঞ্জুরুল আলম পান্না, তারা কথা বলতে পারবে না কেন?
তাদেরকে কথা বলতে বাধা দেওয়া হবে কেন? তারা তো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে। তারা কি বলছে জামাতকে নিষিদ্ধ করার জন্য? তারা কি বলছে যে বিএনপি ইসে কি কয়, বিএনপি খারাপ, বা বিএনপি চাঁদাবাজি করছে, এই করছে সেই করছে, এগুলি তারা বলছে। কিন্তু তারা পাশাপাশি এটাও বলছে যে বিএনপি বড় দল, বিএনপি নির্বাচনে অংশ নিলে বিএনপির সম্ভাবনা প্রচুর পরবর্তী সরকার গঠন করা, এগুলিও তো তারা বলছে। আওয়ামী লীগের যে বাস্তবতা, সে ভাই, আপনি আওয়ামী লীগকে কি করবেন? 3 কোটি ভোট আছে, ওরা কোথায় ভোট দেবে? আর আওয়ামী লীগকে আপনাকে কি কারণে, আমায় একটা কারণ দেখাতে হবে যে এই কারণে আওয়ামী লীগ কোন, এটা কখনো শুনেছেন যে একটি ইনস্টিটিউট বা একটি রাজনৈতিক দলকে তার কর্মকাণ্ডের, তার কর্মীদের কর্মকাণ্ডের জন্য রাজনৈতিক দলকে আপনি সাহায্য করবেন? এটা কোন কোন ইতিহাসে আছে? এটা তো আমরা 71-এ মুক্তিযুদ্ধে জামাতের সে বঙ্গবন্ধু তো মাফ করে দিয়েছিল তাদেরকে এক অংশে। কিন্তু বঙ্গবন্ধু একটি রাইট কাজ করেছিলেন, ধর্মভিত্তিক। উনি কিন্তু বলেন নাই জামাত মুসলিম লীগ, ধর্মভিত্তিক রাজনীতিকে তিনি দূরে, তিনি মনে করেছিলেন হয়তো এটা যে রাজার থাকবে রাজধর্ম, রাজা পালন করবে রাজধর্ম, রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। রাষ্ট্রের যে চোখ থাকবে, রাষ্ট্রের চোখে সমস্ত মানুষ রাষ্ট্রের চোখে সমান। সারা বাইরে আসলে আমরা যখন দেখি সবগুলি গাছ সবুজ, রাষ্ট্র এরকম দেখবে, সবগুলি মানুষই রাষ্ট্রের মানুষ, ধর্মীয় পরিচয়টা পরে। এটা কিন্তু বঙ্গবন্ধু করেছিলেন বলেই তিনি ধর্মভিত্তিক রাজনীতি তখন যদি জামাতের বা মুসলিম লীগের লোকেরা অন্য রাজনৈতিক দলে ঢুকে পড়ে বা অন্য নতুন নামে রাজনৈতিক দল করে, নিশ্চয়ই তিনি বাধা দিতেন না, এবং তা হয়েছেও। পরবর্তীতে জিয়াউর রহমান যখন তাদেরকে এনেছেন, রাজনীতি তারা করেছেন, সেটা জিয়াউর রহমান করেছেন অন্যভাবে, এবং তিনি তাদের সেই নামেই গোলাম আজমকেও পাকিস্তান থেকে আমদানিটা উনি করেছেন, সেই নামে রাজনীতি করার সুযোগ দিয়েছে। তারপরে এই ধারাবাহিকতা এরশাদ, আওয়ামী লীগ সবাই করেছে। তা আজকে আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার 2 দিন আগে জামাতকে নিষিদ্ধ, এটা কোনো যুক্তি হলো? তারা বাবা তা আগে কি করছিলেন? আগে তো তাদের সাথে বসে, পাশাপাশি বসে চা কফি খাইছেন। তো বাস্তবতা বলতে হবে। এখন আমি যখন আওয়ামী লীগের পক্ষে এক লাইন বলবো, তখন আওয়ামী ট্যাগ ফ্যাসিস্টের পক্ষে। আর আমি যদি আওয়ামী লীগের একটু সমালোচনা করব, তাহলে আমি দালাল হয়ে গেলাম, বিএনপির চামচা হয়ে গেলাম। আর আমার উপর আরেক মহা বিপদ ভাই, কারণ আমি মুসলিম নই। এই কারণে আমি হিন্দু বলে, আমি কতটুকু ধার্মিক সেটা আমি জানি, আমি হিন্দু বলে আমি ভারতের দালাল, রড দালাল, আওয়ামী লীগের দালাল। আমার জীবনে একদিনের জন্য আওয়ামী লীগ করি নাই। মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেছি, বলবো আজীবন আজন্ম। এটাই আমার পলিসি। তাতে শেখ হাসিনা বেজার হলো আর খালেদা জিয়া বেজার হলো, আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমি মনে করি আমাদের শ্রেষ্ঠ সম্পদ স্বাধীনতা, আর সেই স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল বঙ্গবন্ধু এবং সংগঠন হিসাবে আওয়ামী লীগ। এই জন্য আওয়ামী লীগ থাকবে বাংলাদেশে, চিরদিনেই থাকবে। নির্বাচন করবে, ক্ষমতা হারাবে, বিরোধী দলে যাবে, আবার ক্ষমতায় আসবে, আবার নেতৃত্ব দিবে। এটাই তো রাজনীতির বাস্তবতা। এমনকি জামাত যদি নির্বাচন করে ক্ষমতা, আই ডোন্ট ব্লেম দেম। পাবলিক, গণতন্ত্র, পাবলিক যদি জামাতকে ভোট দেয়, আপনি কি করবেন? জামাতের যে, আমি তো অনেকের কাছ থেকে শুনি, জামাতের ডক্টর শফিক রহমান যে সমস্ত কথাবার্তা, মানুষ তার প্রতি প্লিজ প্লিজ, এই কারণে বিনয়ী, ভদ্র, পরিমিত বোধ কথাবার্তায়, তার প্রতি অনেক মানুষ খুশি। আবার দ্য সেম টাইম তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখছেন লন্ডন থেকে, অনেকেই খুশি নয়। কারণ নাকি বলে, আরে ভাই কিসের নেতা, লন্ডন বসে বসে আমাদেরকে সবক দেয়, আর আমাদের তার কথা শুনতে হবে, তার দলের লোকেই শুনে না, শুনলে চাঁদাবাজি বন্ধ হইতো। তো প্রিয় দর্শক, বলছিলাম আমি আজকের যে এই এপিসোডটা যেটা বানিয়েছি, যা বলছি তা সেটা হলো কিন্তু একটা প্রতিবাদ। আনিস আলমগীরকে ডেকে নিয়ে ডিবি অফিসে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে পরে হয়তো তাকে গ্রেপ্তার করা হয়েছে, এর প্রতিবাদ করি আমি। আনিস আওয়ামী লীগ নয়, আনিস বিএনপি নয়, আনিস জামাত নয়, আনিস ইউনুস নয়। আনিস তার মতো স্বাধীনভাবে কথা বলে, এজন্য তার অনেক
অনেক, আরো বলছি, অনেক অনেক ভক্ত এবং ভিউয়ার রয়েছে তার। তাকে দমন করা, বাক স্বাধীনতাকে দমন করার সামিল। তাই এই ডাস্টবিন শফিক যদি বলে আমাদের দেশে সাংবাদিকদের জন্য বাক স্বাধীনতার একেবারে প্লাবন বয়ে যাচ্ছে, দ্যাটস রং। আমি সেটার প্রতিবাদ, আই কন্ডেম দিস ইস্যু সিরিয়াসলি। আমি মনে করি আনিস আলমগীর বাংলাদেশের সাংবাদিকতার জগতে একটি উজ্জ্বল নক্ষত্র, একটি অ্যাসেট আমাদের। আপনারা জানেন ইরাক যুদ্ধে পর্যন্ত সেই তরুণ বয়সে আনিস আলমগীর জীবনের ঝুঁকি নিয়ে সেখানে কাজ করেছেন। সাংবাদিকরা এরকম ঝুঁকি নেয়। আর সাংবাদিকদের কথা একবার বিএনপির পক্ষে যাবে, একবার বিএনপির বিপক্ষে যাবে, একবার আওয়ামী লীগের পক্ষে যাবে, জামাতের বিপক্ষে যাবে, জামাতের পক্ষে যাবে, আওয়ামী লীগের এটাই তো সাংবাদিকদের কাজ, যে নিরপেক্ষ সাংবাদিকতা করে। এখন যদি যাও শেখ হাসিনার আমলে যে সাংবাদিকরা, যারা সম্পাদকরা সামনের টেবিলে বসে, শেখ হাসিনার টেবিলের সামনে বসে চামচামিগুলি করতো আর শেখ হাসিনা মুসকি মুসকি হাসতেন, সেই দিন চিরদিন নয়, নেই বলেই আজকে আমরা এই বাস্তবতা দেখতে পাচ্ছি। আর ওই সাংবাদিকরা যদি প্রপার, নিরপেক্ষ, নির্দলীয় ভাবে সাংবাদিকতা করতেন সমাজ এবং রাষ্ট্রের কল্যাণে, তাহলে আজকের উদয় তাদের অনেকেরই জেলে থাকতে হতো না। অনেককে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে। আমি আমি মনে করি না ওরা কাউকে হত্যা করেছে। আমি শুনেছি ওদের বিরুদ্ধে হত্যার মামলা দেওয়া দেওয়া হয়েছে। দ্যাটস কমপ্লিটলি রং। তারা আওয়ামী লীগের ফেভারে প্রচার প্রপাগান্ডা করিয়েছে, তারা কাউকে হত্যা করেনি, এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাই তাদেরও হয়তো একদিন মুক্তি হবে। সাংবাদিকদের উপর তো অ্যানজাম বহুতেই লাগানো হয়, অনেক ধরনের ইতিহাসই বলা হয়। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে আজকে যে মাসুদ কামালের কথাও আমি শুনি প্রতিদিন, ভালো লাগে, অনেক যুক্তি যুক্তি দিয়ে কথা বলে। এবং এটা খুব আশ্চর্যজনক, মাসুদ কামালকেও পর্যন্ত আমি দেখেছি উনি অনেক বাস্তব কথা বলেন, আবার অনেক বাস্তব জিনিসকে তিনি এড়িয়ে যান। সেটা আমার কাছে ভালো লাগে না। তাই বলে আমি তাকে পছন্দ করি না এটা তো না, আমি তার প্রতিদিন তার প্রোগ্রামগুলি দেখি। আমি অনেক জিনিস দেখেছি মাসুদ কামাল অনেক জিনিস এড়িয়ে যান, অনেক গুরুত্বপূর্ণ জিনিস তিনি এড়িয়ে যান। হয়তো এটা হইতে পারে যান বাঁচানোর জন্য, কিন্তু তার কথায় যুক্তি আছে। আনিস আলমগীর আরো একটু বেশি স্পষ্ট কথাবার্তা বলে, যার জন্য আজকের দুর্দশা বোধ এই কারণে হইতে পারে। মঞ্জুরুল আলম পান্না দুর্দশার জন্য জেল টেল কেটে এসেছে, 3 মাস জেল কাটছেন। তুষার ভাই, আমি ভদ্রলোককে চিনি না, সত্যি কথা বলি। তার তাকে চিনি না বলতে আমার সঙ্গে সরাসরি ইন্টারাকশন তার নেই। তাকে আমি চিনি বহু বছর ধরে এবং তার কথা শুনি, ভালো লাগে। নিজেও তো একজন প্রফেশনাল, বিতর্ক অর্গানাইজ করতেন, তাই না? তো স্বাভাবিকভাবে তার কথাবার্তায় থাকবে অন্য ধরনের মাত্রা। প্রিয় দর্শক, তো বলছিলাম যে তাদের তাদেরকে নিয়ে আজকে এরকম আরো সাংবাদিক আছে, অনেক বিএনপি পন্থী সাংবাদিকও আছে কয়েকজন। বিএনপি পন্থী বলছে এই কারণে যে তারা সরাসরি, যে ডক্টর জাহিদ বলে এক ভদ্রলোক, তারা সরাসরি বিএনপি কে এমন ভাবে এবং এরা কি করবে জানেন, এই আওয়ামী লীগের চামচাগুলির মতো হবে। বিএনপি ক্ষমতায় আসবে, তখন ওদেরকে দেখবেন সামনের সারিতে বসে তারেক রহমানের চামচামি করতেছে, এটাই নিয়ম। কিন্তু আমি এটা বিশ্বাস করি না। এই মাসুদ কামাল, তুষার, এই যে আনিস ভাই, বা এই যে মঞ্জুরুল কাদের পান্না, ওরা অন্তত পক্ষে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সামনে বসে চামচামি করবে না। ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে ওরা সামনে বসে চামচামি করবে না। চামচামি করবে তাদের লোক, এই যে ব্যারিস্টার একজন কোত্থেকে জানে, ইদানিং আরেক 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 মহাসংকট, কোত্থেকে জানে এক ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে আমদানি করা হইল। ভাই, জঘন্য ভাষায় কথাবার্তা। এই সমস্ত লোকজনকে, পৃথিবীতে তো পাগল ছাগলের অভাব নাই। মানুষের অনেক সময় মানুষের রাগ ক্রোধ সীমা লঙ্ঘন করে। এই যে এই সমস্ত কথা, ওরা যদি এই ভদ্রলোকদের রাস্তায় বেরোয় আর কোনো লোক দূরে দূরে পিটায়, আমরা তো স্বাভাবিকভাবে বলবো আইনকে হাতে নেওয়া ঠিক না।
কিন্তু তার কথাবার্তা যখন শুনবেন, 22 থেকে 25, 30, 40 বছরের পোলাপানের রক্ত গরম কেন হবে না? হইতেই পারে। এই ঘটনা, এই ধরনের তো বহু ঘটনা তো আমাদের এই 24-এর বিপ্লবের পরে হয়েছে। লুটপাট হয়েছে, সবকিছু হয়েছে, মানুষ মারা হয়েছে। শেখ হাসিনা যেদিন দেশ থেকে চলে যায়, এদিন মৃতের সংখ্যা ছিল 750, এরকম সমস্ত পত্র পত্রিকাগুলিতে যা দেখলাম। তো 1400 হয়ে গেল কবে? ধরা যাক 1400। ইউনুস অবশ্য 2000 বলে, জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান উনিও 2000 বলছে বিবিসিতে সাক্ষাৎকারে। তো ভাই, তো 7000 যদি 700 যদি মানে, তাই তো, 700 যদি মারা যায়, ধরা যাক 700 না, আমি আর একটু বাড়িয়ে বললাম, 700 সামথিং ছিল। আপনারা সবগুলি পত্রিকা খুঁজে দেখেন, প্রথম আলো, কালের কণ্ঠ, ইত্তেফাক থেকে শুরু করে সংগ্রাম, যত পত্রিকা, বিভিন্ন অ্যাঙ্গেলের পত্রিকাগুলি আপনি দেখবেন, 6 তারিখে যে পেপারটি বেরিয়েছে, সেই প্রত্যেকটি পেপারে মৃতের সংখ্যা 700 সামথিং। কোনোটাতে ডিফারেন্স আছে 10-20 গুণ ডিফারেন্স, 700 সামথিং। তাহলে ভাই, ইউনুসের 2000, তারেক রহমানের 2000, জাতিসংঘের 1400। তো ওই বাকিগুলি কে মারছে? বিপ্লব তো 5 তারিখে শেষ, শেখ হাসিনার বিদায়ের পর। তো বাকিগুলিকে কে মারলো? খুঁজে বের করুন। ইন্ডিমিনিটি দিয়ে তো রক্ষা পাবেন না। ইন্ডিমিনিটি তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডেরও ইন্ডিমিনিটি দেওয়া হয়েছিল মুস্তাক সরকারের আমলে, কিন্তু তা কি হয়েছিল? বিচার হয়নি? হয়েছে। তো এই আনিস সাহেবের নিয়ে কথা বলতে গিয়ে কিন্তু আমি আজকে অনেকগুলি কথা আপনাদেরকে বললাম, যে কথার প্রেক্ষিতে, যেমন বলে না যে কান টানলে মাথা আসে, কথার প্রেক্ষিতে কথা আসে দেখেই কথাগুলি বললাম। আমি তো প্রতিদিনই কথা বলি আপনাদের জন্য। ভুল ত্রুটি হলে মাফ করবেন, কমেন্ট করবেন, গালিগালাজ করবেন না, আমি গালিগালাজ করি না। পছন্দ হলে দেখবেন, পছন্দ না হলে দেখবেন না। আমার শো দেখার জন্য আপনি বাধ্য নন, এর কোনো বাধ্যবাধকতা নেই। ভালো লাগলে দেখবেন, দেখবেন না। আমি কিন্তু সাবস্ক্রাইবারের কথাও বলি না। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে বলবেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো, এইটুকুই। আমি ভিউ ব্যবসার জন্য চ্যানেল খুলি নাই, ভিউ ব্যবসার দরকার নেই। আমার আমেরিকায় প্রবাস জীবন আমার প্রায় 45 বছর। প্রিয় দর্শক, এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ। আগামীকালকে হয়তো অন্য কোনো ইস্যু নিয়ে আবার কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেশের যে অবস্থা, আপনারা সব সময় সাবধানে থাকবেন, চোখ কান খোলা রাখবেন, ডান বায়ে কে আছে লক্ষ্য রাখবেন। জীবন সুন্দর, জীবন আনন্দময়, এই জীবনকে উপভোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।